প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে ভেক্টর বিভাজনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখব কি কি ধরনের। ওকে, চলো যাই দেখে ফেলি। মশলা 1, ভেক্টর বিভাজন বিষয়ক। আমরা ইম্পর্টেন্ট কিছু থিম জানি যেগুলো একটু দেখে ফেলি। খেয়াল করো, ক্ষেত্র 1, ক্ষেত্র 1 এ আমরা কি শিখেছিলাম? আমরা যেটা শিখেছিলাম দেখো, ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন মূলবিন্দু। ওকে, এখন একটা ভেক্টর এই বরাবর ক্রিয়াশীল, ধরে নাও এটা হচ্ছে আর ভেক্টর। এই আরটা যদি এক্স অক্ষের সাথে হোক বা ওয়াই অক্ষের সাথে হোক, যেটাই হোক না কেন, কোণ উৎপন্ন যে কোনো একটার সাথে করতেই পারে। ধরে নিলাম এক্স এর সাথে কোণ উৎপন্ন করলো কত? আলফা, থিটা না দিই আলফা। তাহলে এই আরটা কি হবে? দুটি উপাংশে বিভক্ত হয়ে যাবে। দেখো, এগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম। ওকে, একটা উপাংশ হবে আর এক্স, এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হবে আর ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, এক্স অক্ষ বরাবর কত হবে বলতো? আর কস আলফা। তাহলে যার সাথে কোণ নেই এদিকে কি হবে বলতো? আর সাইন আলফা, তাই না? তাহলে আমরা বারবার দেখে আসছি বা বিগত যে লেকচারগুলো সেখানে দেখেছি, যার সাথে কোণ সেই বরাবর হয় কস, আর উলম্ব বরাবর হয় হচ্ছে কি সাইন, রাইট? আচ্ছা, এখন খেয়াল করো ক্ষেত্র 2, ক্ষেত্র 2 আমরা এই ধরনের কন্ডিশন দেখেছিলাম। একটু খেয়াল করো, ধরে নাও এদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল, এটা হচ্ছে পি ভেক্টর, এদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল, এটা কিউ ভেক্টর, একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল। এদের লব্ধি ধরে নাও আর। এই আর পি এর সাথে আলফা কোণে ক্রিয়াশীল এবং কিউ এর সাথে বিটা কোণে ক্রিয়াশীল। ওকে, তাহলে আমরা দেখেছিলাম যেটা এই আরটা দুই উপাংশে বিভক্ত হবে, বিভক্ত হয়ে পি কিছু অংশ পেয়ে যাবে আর এর কাছ থেকে, আর কিউ কিছু অংশ আর এর কাছ থেকে পাবে, রাইট? তাহলে এইদিকে পি কতটুকু পাবে আমরা একটু লিখে ফেলি। সেটা কি হবে? পি কতটুকু পাবে আর এর কাছ থেকে, কি রিলেশন, এগুলো দেখো আমরা পড়েছি, কিন্তু সাইন সূত্র প্রয়োগ করে দেখো বিস্তারিত কন্ডিশন গুলো পড়েছিলাম আমরা। তো ওই লেকচারগুলো একটু দেখে নিবা ভালো করে। আমি জাস্ট মশলা আলোচনা করছি যেন ক্ষেত্র 1, 2, 3, 4 স্টেপ বাই স্টেপ এগুলো তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। ওকে, আচ্ছা, তাহলে বলো তো পি এর সাথে আর এর কোণ নয় কোনটা? বিটা, রাইট? আর এর পি এর সাথে কোণ নয় কোনটা? বিটা। তাহলে আমরা যখন পি নির্ণয় করব তখন লিখব আর সাইন বিটা ডিভাইডেড সাইন টোটাল কোণ কত বলতো? আলফা এবং বিটা, তাই না? তো টোটাল কোণ দুটি ভেক্টরের মধ্যে কোণ, তাহলে আলফা প্লাস বিটা। এই তো আমরা পেয়ে গেছি। এখন তোমাকে যদি বলা হয় কিউ কতটুকু হবে বা কিউ এর মানটা কত হবে আর এর সাথে রিলেটেড, তাহলে আমরা কিউ নির্ণয় করব। আর দেখো তো আরটা কিউ এর সাথে কোণ নয় কোনটা? আলফা। তাহলে আমরা কি লিখব? আর সাইন আলফা ডিভাইডেড সাইন আলফা প্লাস বিটা। এগুলো আমরা সব পড়েছিলাম। নেক্সট, এখন এই থিমটা বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, ক্ষেত্র 3, বহুরাশির বিভাজন।
বহুরাশির বিভাজন। তাহলে অনেকগুলো রাশির কি হবে? বিভাজন এখানে তৈরি হবে। তো খেয়াল করো, আমরা একটু দেখি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু। ধরে নাও এখান থেকে অনেকগুলো ভেক্টর ক্রিয়াশীল। ফার্স্ট একটা ভেক্টর আমি এই বরাবর ক্রিয়াশীল করালাম, সেটা হচ্ছে ধরে নাও F1 বল, যেটা এক্স অক্ষের সাথে আলফা 1 কোণ উৎপন্ন করলো। ওকে, আরেকটা বল ক্রিয়াশীল ধরে নাও এই বরাবর, যেটাকে আমি F2 বললাম, যেটা এক্স অক্ষের সাথে আলফা 2 কোণে ক্রিয়াশীল। ওকে, এবার খেয়াল করো, আরো একটা আমরা বল নিয়ে নিলাম এই বরাবর F3, যেটা এক্স অক্ষের সাথে আলফা 3 কোণে ক্রিয়াশীল। এইভাবে Fn বল ক্রিয়াশীল এক্স অক্ষের সাথে আলফা n কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে এই যে অনেকগুলো বল ক্রিয়াশীল, দেখো এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে ইত্যাদি, কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট থিমটাকে ব্রেনের মধ্যে কি পুরে নাও। ওকে, আচ্ছা, এবং সতেজ রাখবো আর কি। তাহলে থিম পুরে রাখলে তাকে যদি মৃত করে দাও তাহলে অকার্যকর কন্ডিশন চলে আসবে। তো এখন খেয়াল করো, এই যে বলগুলো, এই বলগুলোর কি লব্ধি নির্ণয় করতে বলা হবে তোমাকে, তাই না? তাহলে আমরা ধরলাম লব্ধি, লব্ধি এফ। লব্ধি ওইদিকে ক্রিয়া করুক, এইদিকে ক্রিয়া করুক, যে কোনো একদিকে ক্রিয়া করবে, সেটা আমি পরে আসবো ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী। এই লব্ধি এফ এক্স অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল ধরে নিলাম। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো তো, প্রত্যেকটা বলের F1 F2 F3 Fn পর্যন্ত প্রত্যেকটা বলের দেখো এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ থাকবে, থাকবে না? যেমন তুমি দেখেছো আর ভেক্টর এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছিল, তাহলে আর এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ ছিল আর cos আলফা, রাইট? ঠিক তেমনি একটু খেয়াল করো তো, F1 বলটা যেহেতু এক্স অক্ষের সাথে আলফা 1 কোণ উৎপন্ন করেছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে কি F1 cos আলফা 1, রাইট? F2 বলের জন্য কি হবে? F2 cos আলফা 2। F3 বলের জন্য কি হবে? F3 cos আলফা 3। Fn এর জন্য কি হবে? Fn cos আলফা n। তার মানে টোটাল এক্স অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা বলের কি উপাংশ থাকবে, থাকবে না? অবশ্যই থাকবে। নেক্সট আবার খেয়াল করো, আমরা দেখেছি আর যেহেতু কোণ উৎপন্ন করেছিল এক্স অক্ষের সাথে, তার উলম্ব দিকে একটা উপাংশ ছিল, সেটা কি আর sin আলফা, রাইট? তাহলে এখানেও দেখো F1 F2 F3 Fn যতগুলো বল ক্রিয়াশীল, প্রত্যেকটা বলের কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে? উপাংশ থাকবে, থাকবে না? অবশ্যই থাকবে। আচ্ছা, আমরা ধরে নিলাম টোটাল বলগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি হচ্ছে Fx। ওকে, আর টোটাল বলগুলোর ওয়াই অক্ষ বরাবর সমষ্টি হচ্ছে Fy। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে যদি বলা হয় বল সমূহের এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর মোট উপাংশ, তাহলে কি Fx। ওকে, বলো প্রত্যেকটা বলের সমষ্টি, তার মানে F1 যেহেতু এর সাথে কোণ উৎপন্ন করেছে, আমি আরেকটু লিখে নিই, বল সমূহের ওয়াই অক্ষ বরাবর মোট উপাংশ বা উপাংশের সমষ্টি Fy হবে, তাই না? ক্লিয়ার? তো এখন দেখো তো, F1 বল যেহেতু এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে আলফা 1, তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে F1 cos আলফা 1। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কি হবে? F1 sin আলফা 1। দেখো এই বলটার জন্য কিন্তু আমাদের উপাংশ লেখা কমপ্লিট, রাইট? এবার দেখো তো F2টা দেখো এর সাথে আলফা 2 কোণ উৎপন্ন করেছে, তাহলে F2 cos আলফা 2, এটা হবে F2 sin আলফা 2। ওকে, F3 এর জন্য সিমিলারলি আমরা লিখতে পারি F3 cos আলফা 3,
f3 sin আলফা 3, এইভাবে দেখো চলমান n পর্যন্ত, তাই না? fn cos আলফা n, fn sin আলফা n, যতগুলো বল থাকবে আমরা কি করব, ততগুলো বলের জন্য ক্যালকুলেশন করব। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো তো লব্ধি নির্ণয়। তাহলে লব্ধি বল কি? f। তাহলে ফটাকে যদি আমরা এদিকে x অক্ষের উপর লম্ব টেনে নিই, দেখো দ্বিমাত্রিক তো, x অক্ষের উপর লম্ব টেনে নিই, তাহলে কি ঘটনাটা ঘটবে বলো তো? এটা কিন্তু fy আর এটা কিন্তু fx, তাহলে fx আর fy এর মধ্যে কোণ কত বলো তো? এটা মূলত কোণ হচ্ছে এটা 90 ডিগ্রি, তুমি যেটাই ধরো না কেন সেটাই হবে আর কি 90 ডিগ্রি। স্পেশালি কোণ হচ্ছে এটা, দেখো স্পেশালি টোটাল কোণ হচ্ছে এটা, মানে আলফা। তাহলে fx এবং fy এর মধ্যে কোণ কত বলো তো? fx এবং fy এর মধ্যে কোণ হচ্ছে আলফা, তাই না? এবং এই আলফার মানটা কত? 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলো তো এখানে লব্ধি কত? লব্ধি হবে f সমান রুট ওভার p স্কয়ার, মানে fx স্কয়ার q স্কয়ার, মানে fy স্কয়ার 2fx fy cos আলফা, মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কত বলো তো দেখি? cos 90 এর মান 0, তাহলে আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই রিলেটেড প্রবলেমগুলোতে আমরা সাধারণত কি করব? উপাংশের সমষ্টির বর্গমূল নিয়ে নিব, তাহলে লব্ধি নির্ণয় কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা যেটা পেলাম এটা হচ্ছে কি আমাদের লব্ধি। এখন তোমাকে বলতে পারে লব্ধির দিক কোন দিকে? আমি কিন্তু বলেছি এই লব্ধি f দেখো x অক্ষের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, রাইট? তাহলে আমরা যদি লিখি x অক্ষের সাথে কোণ কত? tan থিটা। তাহলে কি লিখতে পারি বলতো? q sin আলফা, তাই না? অত কিছু না লিখে আমরা একবারে লিখে ফেলি যেটা, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো এটা যদি থিটা হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব কোণটা fy আর ভূমি কোণটা fx, তাহলে tan সমান কি হয় বলতো? fy ডিভাইডেড fx। এখান থেকে থিটা যদি তুমি বের করো তাহলে লব্ধির ডিরেকশন মানে দিক কোন দিকে হবে সেটা তোমরা কি করতে পারবা? অনায়াসে বের করতে পারবা। ক্লিয়ার? ওকে, এইভাবে আমরা কি করব? যত প্রবলেম আছে সবগুলোকে কি করব? সলভ করে ফেলবো। চলো এখন আমরা প্রবলেম সলভ করি। দেখো এক্সাম্পল 1, ধরে নাও এটা x অ্যাক্সিস আর এটা হচ্ছে x প্রাইম। ওকে, এটা y অ্যাক্সিস। এখন এই বিন্দুটা ধরে নাও ও বিন্দু, ও বিন্দু থেকে এই বরাবর একটি বল বা একটা ভেক্টর ক্রিয়াশীল, সে ভেক্টরটা হচ্ছে a ভেক্টর, যেটার মান হচ্ছে 4 মিটার, x অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওকে, এখন আবার বলা হলো তোমাকে এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল যেটা হচ্ছে b ভেক্টর, এটা 5 মিটার, এটা x অ্যাক্সিসের নেগেটিভের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তোমাকে এখন কিছু কোশ্চেন ছড়ে দেওয়া হচ্ছে। কোশ্চেন কি একটু খেয়াল করো। a হোয়াট, b হোয়াট, এই কোশ্চেনটা তোমাকে ছড়ে দেওয়া হলো। নেক্সট 2 নাম্বার কন্ডিশনে বলা হলো a প্লাস b হোয়াট এবং a মাইনাস b হোয়াট। ওকে, 3 নাম্বার কন্ডিশনে তোমাকে যেটা বলা হলো a প্লাস b মডুলাস হোয়াট, মানে এদের সমষ্টি এবং অন্তরফলের যে পরম মান মডুলাস সেটা বের করতে বলা হলো। ওকে, তাহলে আমরা কি করব? একে একে সলভ করব। ওকে, আচ্ছা খেয়াল করো সলিউশন। এক্সট্রা ভাবে চিত্র না আঁকায় এই চিত্রের উপরে আমরা হামলা করব। ওকে, একটু খেয়াল করো তো, এইটা এ ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন আছে। পজিটিভ থিঙ্ক, কোনো টেনশন নাই, কারণ আমরা সবসময় পজিটিভ থিঙ্ক করব। ওকে, এবার খেয়াল করো বি ভেক্টরটা এক্স এর অক্ষের নেগেটিভের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাই না?
নেগেটিভের সাথে, তার মানে আমার ব্রেন কি নেগেটিভ সিগন্যাল পাচ্ছে, তাই না? ব্রেনে কখনো নেগেটিভ সিগন্যাল দেওয়া যাবে না, তার মানে পজিটিভ সিগন্যালে নিয়ে আসবো আমাদের সহজতর কন্ডিশন বা সহজ রাস্তা তৈরির জন্য। তাহলে তুমি কি করবা, এই যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটা তুমি সব সময় পজিটিভের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা বের করবা। বলো তো এই কোণটা কত হবে? 180, টোটাল হচ্ছে কি 180। 180 থেকে যদি এই 60 বাদ দিয়ে দিই তাহলে ওই কোণটা কত হবে বলো তো দেখি? ওই কোণটা হবে 120 ডিগ্রি, রাইট? ক্লিয়ার? তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এ ভেক্টরের বলতো, যেহেতু মান হচ্ছে 4 মিটার এবং এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে 30 ডিগ্রি, তাহলে এক্স বরাবর মানে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, কত বলতো? থাকবে হচ্ছে 4 cos 30 ডিগ্রি, রাইট? ঠিক আছে না? আচ্ছা, আর এ ওয়াই বরাবর একটা উপাংশ থাকবে, কত হবে বলতো? 4 sin 30 ডিগ্রি, কারণ আমি তো পড়িয়েছি যার সাথে কোণ সে বরাবর cos, আর উলম্ব বরাবর কি হবে? sin উপাংশ। তাহলে দেখো এর কিন্তু ঝামেলা শেষ, প্রায় শেষ। তাহলে 4 cos 30 এর মান কত বলতো? √3/2, তাহলে 2√3 এটা পেলাম, তাই না? ওকে, এবার খেয়াল করো তো, দেখো sin 30 কিন্তু হাফ, তাহলে 4 হাফ কত হবে? 2। ওকে, এখন তোমাকে এ ভেক্টরটা নির্ণয় করতে বলা হয়েছে 1 নম্বরে। তাহলে তুমি কি 1 নাম্বার সলভ করব আমরা। এ ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তো এ তো দ্বিমাত্রিক, তাই না? x এবং y তলে এ ভেক্টরটা ক্রিয়াশীল, দ্বিমাত্রিক। তাহলে আমরা কি লিখব? ax i ক্যাপ ay j ক্যাপ। দেখো দ্বিমাত্রিক ভেক্টর তৈরি হয়ে গেছে, গেছে না? তাহলে আমরা অনায়াসে এখানে সলভ করে ফেলতে পারি। a সমান, বলেন তো দেখি, x সমান কত পেয়েছি আমরা? 2√3, তাহলে 2√3 i ক্যাপ প্লাস, বলো তো দেখি এটা কত হবে? ay মানে কত পেয়েছি? 2, তাহলে 2 j ক্যাপ। দেখো আমাদের কিন্তু a ভেক্টর নির্ণয় কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি b ভেক্টরটাও নির্ণয় করে ফেলবো। তাহলে b ভেক্টর আমি একবারে নির্ণয় করি। হ্যাঁ, b ভেক্টর মানে কি? bx i ক্যাপ by j ক্যাপ। ওকে, bx মানে কি বলতো? এই b ভেক্টর মানে 5 মিটার, দেখো x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে? 120 ডিগ্রি, তাই না? তাহলে x অক্ষ বরাবর একটা উপাংশ cos উপাংশ, তাহলে কত হবে? 5 cos 120 i ক্যাপ। দেখো bx এর মান আমরা পেয়ে গেছি 5 cos 120, রাইট? এখন লম্ব বরাবর একটা উপাংশ চাই, তাহলে কত হবে বলতো? 5 cos একটা আর একটা sin হবে 120 j ক্যাপ। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তোমরা কি করবা? এখান থেকে বের করবা, সেটাই হবে হচ্ছে বি ভেক্টর। ক্যালকুলেশন করবা, ওকে? ক্যালকুলেশন করে করে কমেন্ট করবা, আমি এগুলো দেখে দিব তোমাদের। এখন এ আর বি পেয়ে গেছি, তাহলে এ আর বি দেখো আমরা পেয়ে গেছি। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে এগুলো ক্যালকুলেশন করবা, বারবার বলছি। তো 1 নাম্বার কিন্তু আমাদের কমপ্লিট, 1 নাম্বার সলিউশন ওকে। এখন আমাদের বলেছে 2 নাম্বার সলিউশনের জন্য কি আমার যাওয়া লাগবে? a প্লাস বি হট, a মাইনাস বি হট, এ ও পেয়েছি বি ও পেয়েছি, তাহলে কি 2 নাম্বার হয়ে যাবে। ওকে, তাহলে এ আর বি কি করে দিবা? জাস্ট যোগ করে দিবা। তাহলে 2 নাম্বার তোমরা সলভ করবা, কি করবা? a প্লাস বি যোগ করবা। দেখো a এর কি i ক্যাপ আছে না? এ আমি যদি i ক্যাপ কমন নিই, a এর কাছ থেকে কত হবে বলো তো দেখি? 2√3, আর এখান থেকে যদি i ক্যাপ, b এর কাছ থেকে i ক্যাপ কমন নিই, কত হবে? 5 cos 120 হয়ে গেল, গেছে না? এবার দেখো এর কাছ থেকে j ক্যাপ, এর কাছ থেকে j ক্যাপ কেটে নিব, তাহলে কি ওখানে হবে 2 আর এখানে কত হবে? 5 sin 120 হয়ে গেছে। এখন তুমি ক্যালকুলেশন করবা, এখানে কি আরেকটা রেজাল্ট চলে আসবে। এগুলো তোমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে, ওকে? আচ্ছা, নেক্সট 3 নাম্বার পরম মান করা যাবে। আচ্ছা, a মাইনাস বি নির্ণয় করে ফেলবা, a মাইনাস বি নির্ণয় করবা তোমরা। নেক্সট, এবার খেয়াল করো তো, পরম মান চেয়েছে, তাই না? তাহলে পরম মান, তাহলে a প্লাস বি এর মডুলাস, এটা নির্ণয় করতে হয় কিভাবে? রুট ওভার i এর সহগের স্কয়ার, তাই না? i এর সহগ কে বলো তো? এটা না? এটা তো নাকি? তাহলে i এর সহগের স্কয়ার, i এর সহগ স্কয়ার, আর j এর সহগ কিন্তু এটা,
জের সহগ স্কয়ার। মনে মনে ভাবছো ক্যালকুলেশন করে দিলে ভালো হতো, না আমি তোমাকে তাহলে কি করে দিব, দুর্বল করে দিব। কিন্তু ক্যালকুলেশন করে দেওয়ার অর্থ হচ্ছে তোমাকে কি দুর্বল করে দেওয়া। ওকে, নেক্সট a মাইনাস বি। এখানে a মাইনাস বি বের করবা, ঠিক i এর সহগ জের সহগ। ওকে, আচ্ছা, তো এখন হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল, শেয়ার করি প্লিজ। না বলে পারছি না, মানে মনের মধ্যে আকুপাকু করছে। ওকে, আচ্ছা, তো এখন এক শিক্ষক, মানে বায়োলজি ক্লাস, জীববিজ্ঞানের ক্লাসে এক শিক্ষক স্টুডেন্টদের ক্লাস নিতে এসে ভেতরে ঢুকে, হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই। ওকে, স্টুডেন্টরা কি বেশ স্বাচ্ছন্দ্যে আনসার করছে। তো এখন টিচার যেটা বলছে, তোমাদের আজকে আমি দেখাবো কিভাবে শুঁয়োপোকা গুটি থেকে বের হয়ে প্রজাপতি হয়ে ওড়ে। আজকে তোমাদের এটা প্র্যাকটিক্যাল। তো এখন শিক্ষক সবাইকে মনোযোগ দিতে বলেছে। টেবিলের উপরে কিছু রেশম যে গুটিগুলো তৈরি হয়, সিল্ক তৈরি হয়, দেখবা সুতা, ওই রেশম যে গুটি তৈরি হয়, ওই গুটিগুলো নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে। রেখে দিয়ে বলছেন যেটা, সেটা হচ্ছে আমি আধা ঘন্টা পর ক্লাসে আবার ফিরবো, তোমরা শুধু যে যেখানে আছো সেখানে বসে শুধু পর্যবেক্ষণ করো কিভাবে শুঁয়োপোকাগুলো ওই গুটি থেকে বের হচ্ছে, বের হয়ে উড়ছে এবং প্রজাপতি হয়ে তারা কি উড়ে বেড়াইতেছে। এটা তোমরা একটু পর্যবেক্ষণ করবা। তো টিচার চলে গেছে, সবাই কি মনোযোগী বেশ। তো কিছু শুঁয়োপোকা বের হয়ে, গুটি থেকে বের হয়ে উড়ছে, ওড়ার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, ওড়ার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, অবশেষে সফল হচ্ছে। কিছু শুঁয়োপোকা গুটি থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না, কিছুটা বাধা পাচ্ছে, তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই চেষ্টা দেখে এক মহৎ স্টুডেন্ট উঠে এসে কি করেছে, গুটিটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে তার স্থানে এসে চলে গেছে, ভেঙে দিয়ে চলে গেছে। এখন কি, যখনই ভেঙে দিয়েছে ওই শুঁয়োপোকা বের হয়েছে, বের হয়ে একটু উড়তে গেছে, উড়তে যে ধপাস করে পড়ে ওই টেবিলের উপরে মরে পড়ে আছে। অনেকগুলো যেগুলোকে ভেঙে দিয়েছিল প্রত্যেকটা গুটির শুঁয়োপোকা গুলো কি ভেঙে ভেঙে উঠতে যে ওরা কি পটল তুলেছে। ওকে, মানে টেবিলের উপর সাঁট হয়ে পড়ে আছে। আধা ঘন্টা পর শিক্ষক চলে এসেছে, এসে যেটা বলছেন, তোমাদের মধ্যে কে এত দয়ালু ছিলা যে এই শুঁয়োপোকাগুলোকে পরপারে পাঠানোর জন্য সহায়তা করেছ? কেউ আর কথা বলে না। তিনি যখন অভয় দিয়েছিলেন তখন সেই স্টুডেন্টটা উঠে দাঁড়িয়েছে, বলেছে স্যার আমি সহায়তা করেছিলাম। কেন করেছ? স্যার ওদের কষ্ট দেখে আমার ভালো লাগে নাই, তাই এই জন্য আমি ওদের একটু হেল্প করতে গিয়েছি। স্যার বলছে, শিক্ষক যেটা বলছেন সেটা হচ্ছে, জানো তুমি কি করেছ? তুমি ওই শুঁয়োপোকাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, ওদের মরণের জন্য তুমি দায়ী। কারণ যেটা সেটা হচ্ছে, ওরা এই গুটি থেকে বের হওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা চালায়, এই আপ্রাণ চেষ্টার কারণে ওদের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়, একটা এক্সপিরিয়েন্স জাগ্রত হয়। আর এই এক্সপিরিয়েন্স এবং এই শক্তি ওদের কি করে, পরবর্তীতে প্রজাপতি হয়ে উপরে উঠতে সহায়তা করে। সুতরাং কাউকে হাত ধরে টেনে তোলার দরকার নেই, তাকে উঠতে হয় কিভাবে সেই প্রসেসটা শেখাও। কারোর কাজ তুমি করে দিও না, তাকে কি করো, কাজ করতে দূর থেকে সহায়তা করো। সে যদি কি করতে পারে, ওভারকাম হতে পারে, তাহলে কি সে অনেক বেশি শক্তিশালী হবে। এই জন্য নিজের কাজ নিজে করবা। ওকে, ডোন্ট মাইন্ড, কারণ আমি এখানে কিন্তু সেই কথাগুলো ইঙ্গিত দিচ্ছি। ওকে, তোমরা অবশ্যই এই যে কাজগুলো ফাঁকা রাখছি এগুলো তোমরা করবে, কারণ আমি তোমাদের শক্ত করাতে চাই, তোমাদের পায়ের নিচে যাতে কি স্ট্রং একটা কন্ডিশন অবস্থা তৈরি হয় সেদিকে আমি সবসময় খেয়াল রাখবো আর কি। ওকে, আচ্ছা, তাহলে এইটা তোমরা কি করবা, সলভ করবা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা এবার এক্সাম্পল 2 দেখব।
এক্সাম্পল 2, দুটি ভেক্টর রাশি f1 ও f2 একটি বিন্দুতে ক্রিয়াশীল। f1 এর মান 20 নিউটন যা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে উপরের দিকে ক্রিয়ারত। f2 এর মান 25 নিউটন, এটি খাড়া উপরের দিকে ক্রিয়াশীল। এদের লব্ধির অনুভূমিক ও উলম্ব উপাংশ নির্ণয় করো। ওকে, লব্ধি নির্ণয় করতে বলেনি, লব্ধির দুইটা বল দেওয়া আছে, এই দুইটা বলের কি অনুভূমিক নির্ণয় উপাংশ এবং উলম্ব উপাংশ কি করো, নির্ণয় করে দেখিয়ে দাও। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে দেখাই, যেহেতু দেখতে চেয়েছে। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এখন খেয়াল করো F1 একটা বল যেটা অনুভূমিকের সাথে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে উপরের দিকে, তার মানে এই দিকে ক্রিয়াশীল। ওকে, তাহলে তো খেয়াল করো এই বরাবর ধরে নাও, সরি 60 ডিগ্রি একটু বড় করে দিই আমরা, তাহলে এই বরাবর, হ্যাঁ এই বরাবর F1 20 নিউটন যেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওকে, এই কথাটা বলেছে। নেক্সট দেখো আরেকটা বলেছে F2 মানের 25 নিউটন বল, এটি খাড়া উপরের দিকে ক্রিয়াশীল। খাড়া উপর বলতে কি, এই বিন্দু থেকে কোন দিক খাড়া উপর বলতো, এই খাড়া উপর, তাহলে এই বরাবর ক্রিয়াশীল F2 মানের বল যেটা 25 নিউটন বল, বলতো এক্স অক্ষের সাথে কত কোণে, সেটা এই কোণটা না, কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা এটা একটু মুছে গেছে, তাহলে এটাকে আমরা 60 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। এখন বলেছে এই দুইটা বল মিলে যে লব্ধি তৈরি করবে, ওই লব্ধির এক্স অক্ষ বরাবর মানে অনুভূমিক দিকের উপাংশ কত, তাহলে লব্ধির অনুভূমিক দিকের উপাংশ fx, ক্লিয়ার? আর উলম্ব দিকের উপাংশ কত বলতো, fy। তাহলে আপনাকে বলেছে fx নির্ণয় করেন, fy নির্ণয় করেন, পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তো খেয়াল করো তো, আমি এখানে আর অনুভূমিক উলম্ব লিখলাম না, এটা হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে উলম্ব। ওকে, আচ্ছা এখন এই যে 20 নিউটন মানে F1 বলের জন্য আমরা কি দুইটা উপাংশে বিভক্ত করে দিব। যেহেতু 20 নিউটন এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি করে ক্রিয়াশীল, তাহলে তার কি হবে, দুইটা উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর কত হবে বলো তো দেখি, 20 cos 60। ওয়াই অক্ষ বরাবর কত হবে বলো তো, 20 sin 60। তাহলে ওই উপাংশ বরাবর হয়ে একটা বল F1 বলের দুই উপাংশ কমপ্লিট। নেক্সট এবার খেয়াল করেন, বলতো F2 মানে 25 নিউটন বল এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল বলতো, 90 ডিগ্রি কোণে না? আমরা সব সময় একটা অক্ষের সাথে কোণ নিব, তাহলে আমরা ত্রুটিপূর্ণ অবস্থা বা কনফিউশন অবস্থাগুলো দূর করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে দেখো F2 টা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে F2 এর, তাহলে কত বলতো, এটা হচ্ছে 25 cos 90, যেহেতু এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ, তাহলে উলম্ব বরাবর কত হবে বলতো, 20 sin 90, 25 sin 90। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা দেখো অনুভূমিক ছিল, এটা হচ্ছে অনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর তোমাকে দিবে বক্স 1 নিউটন, এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিবে বক্স 2 নিউটন। ওকে, তোমাকে শক্তিশালী করার জন্য আমি ওখানে দিয়ে দিলাম, ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে করে তোমরা কি আনসারটাকে সাবমিট করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা নেক্সট আর কি আছে দেখো, एग्जांपल 3। ওকে, তো খেয়াল করো, ধরে নাও 2 নিউটন 2 নিউটন 2 নিউটন 2 নিউটন। ওকে, আচ্ছা এটা একটা বল, এটা 2 নিউটন, ধরে নাও এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে একটা বল ক্রিয়াশীল হলো, এর সাথে এটা কিন্তু 2 নিউটন 45 ডিগ্রি। এইদিকে একটা বল ক্রিয়াশীল হলো,
2 নিউটন, এটা হচ্ছে 30 ডিগ্রি। ধরে নাও এই বরাবর একটা বল ক্রিয়াশীল হলো 2 নিউটন, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আপনাকে যেটা বলা হলো সেটা হচ্ছে এই যে কতগুলো বল, তাই না, চারি সাইড থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। ধরে নাও 9টা রশ্মির প্রান্ত তোমার মাঝায় কি 4 4 8টা। ওকে, তোমার মাঝায় কি রশ্মি বাঁধা হয়েছে, 8টা প্রান্ত বের করে দিয়েছো, 8 সাইড থেকে কি হচ্ছে 2 নিউটন 2 নিউটন 2 নিউটনে টানা হচ্ছে। তবে এই বলটা কিন্তু এক্স মানে তো এর সাথে দেখো কি 30 ডিগ্রি, এই বলটা 40 ডিগ্রি করে, এটা কি এক্স অক্ষের নেগেটিভের সাথে 45 ডিগ্রি করে, এটা দেখো ওয়াই অক্ষের নেগেটিভের সাথে 30 ডিগ্রি করে ক্রিয়াশীল হচ্ছে। এখন তোমার উপরে লব্ধি কত, ওই যে এসে 8টা প্রান্ত দিয়ে যে টান শুরু করেছে 8 জন ধরে, তাহলে লব্ধিটা কত? ঠিক ওই টাইপের এখানে। তাহলে বলো এখানে লব্ধি বল কত? আচ্ছা, লব্ধি এফ হোয়াট, এটা ধরে নিলাম। হ্যাঁ, কি হবে, কিছু তো একটা হবে নাকি? আচ্ছা, খেয়াল করো তো, দেখো যেহেতু এটা অরিজিন মূলবিন্দু ধরে নিই, তাহলে এই অ্যাক্সিস এটা আমরা কি এক্স অ্যাক্সিস হিসাবে আখ্যায়িত করি। হ্যাঁ, এটা আমরা আর ওইদিকে যাব না, জটিলতা পরিহার করব, এটা আমরা ওয়াই অ্যাক্সিস হিসাবে বিবেচনা করি। ওকে, এখন আমরা প্রত্যেকটা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ কি করব, নির্ণয় করব। তাহলে প্রত্যেকটা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এফ এক্স, প্রত্যেকটা বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এফ ওয়াই। এই দুইটা আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আমরা ফার্স্ট নির্ণয় করতে চাই কি এফ এক্স, সেকেন্ড নির্ণয় করতে চাই এফ ওয়াই। তারপরে আমরা দেখেছি এফ এক্স এবং এফ ওয়াই এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি বল এফ নির্ণয় করব কি এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার দিয়ে, এটা হচ্ছে লব্ধি। দেখো তাহলে আমরা অতি সহজেই লব্ধি নির্ণয় কমপ্লিট করতে পারি না? আচ্ছা, তাহলে এফ এক্স এফ ওয়াই আমরা নির্ণয় করে ফেলি। চলো দেখি, বলো এই 2 নিউটন বল, এই যে এই 2 নিউটন নিয়ে আমাদের কাজ। প্রথমে এই 2 নিউটন বল এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল? 0 ডিগ্রি কোণে, তাই না? কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো এই 2 নিউটন কি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে কি এক্স অক্ষ যেদিকে ওই 2 নিউটনও কি সেদিকে ক্রিয়াশীল হয়েছে। তাহলে ওই 2 নিউটনে দুইটা উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর কত হবে 2 cos 0, ওয়াই অক্ষ বরাবর 2 sin 0। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই 2 নিউটন কিন্তু শেষ, ওটা নিয়ে আর আমরা কি করব না, মাথা ঘামাবো না। ক্লিয়ার? নেক্সট, এবার খেয়াল করো তো, এই যে 2 নিউটন, এই 2 নিউটনটা কি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি না? তাহলে এই 2 নিউটনের বলতো অবশ্যই দুইটা উপাংশ থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, সেটা আমরা এখানে বসিয়ে দিব। এক্স অক্ষ বরাবর হবে 2 cos 45 ডিগ্রি, আর ওয়াই বরাবর হবে 2 sin 45 ডিগ্রি। কারণ আমরা জানি cos এবং sin দুইটা উপাংশ আসে এখানে, যেমন আর cos থিটা বা আর cos আলফা আর sin আলফা, এই ধরনের কন্ডিশন গুলো এসেছিল ওইগুলো। এবার খেয়াল করো তো, এটা শেষ। এখন বলো এই যে 2 নিউটন, এই 2 নিউটনটা বলো তো দেখি এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি কোণে না? 90 ডিগ্রি কোণে তো। তাহলে ওই 2 নিউটনের দুইটা উপাংশ পাবো, লিখে ফেলি 2 cos 90 2 sin 90। শেষ, আমাদের ওই 2 নিউটনের কাজ শেষ। বুঝতে পেরেছ? এখন বলো তো দেখি এই 2 নিউটনটা যদি এইদিকে এক্স অক্ষের নেগেটিভের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলো তো এই অংশটা কত? 45 ডিগ্রি, তাই না? কারণ আমরা জানি এই অংশটা কি টোটাল দুইটি অক্ষের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো তো এই অংশটা 90, এই অংশটা কতটুকু হবে টোটালি? 90 আরো 45, তাহলে কত হয়? 135, তাই না? 135। তাহলে এই কোণটা আমরা বাদ দিয়ে দিই আপাতত আমাদের ক্যালকুলেশন থেকে। আমরা এই 2 নিউটনকে দেখতে পাচ্ছি এক্স অক্ষের ধনাত্মকের সাথে
135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, রাইট? তাহলে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করার কারণে তার দুইটা উপাংশ থাকবে। তাহলে আমরা লিখে ফেলি 2 cos 135 ডিগ্রি 2 sin 135 ডিগ্রি। তাহলে ওই বলটার দেখো দুইটা উপাংশ নেওয়া কমপ্লিট, কারণ আমরা অতি সহজেই করা যায়, এই জন্য একটা অক্ষের সাথে বারবার কোণ নিয়েছি। বুঝতে পেরেছো? এখন দেখো এই যে 2 নিউটন, এই 2 নিউটনটা বলতো এক্স অক্ষের পজিটিভের সাথে কত কোণে ক্রিয়াশীল? এই চলে যাও, দেখো 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তার মানে 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, রাইট? তাহলে এই 2 নিউটনের দুইটা উপাংশ থাকবে, আমরা লিখে ফেলি 2 cos 180 2 sin 180 হয়ে গেল। ওকে, তাহলে এই 2 নিউটন শেষ। এবার বলো তো দেখি, এই কোণটা যদি এই 2 নিউটনের জন্য এবার আমাদের ক্রিয়া হবে, অনেকে আবার এইদিকে এদিকের সাথে কোণ উৎপন্ন করে বা এক্স অক্ষের নেগেটিভের সাথে কোণ উৎপন্ন করে ক্যালকুলেশন করো আর কি, সেটাও করতে পারো। কিন্তু আমি যেটা করাচ্ছি এক সাইড দিয়ে যাচ্ছি এবং তোমাদের জটিলতা পরিহারের জন্য। তোমরা সব সময় এই ধরনের প্রবলেম যত আছে পৃথিবীতে প্রত্যেকটার ক্ষেত্রে কি তোমরা এই প্রসেসটা ফলো করো, অতি সহজেই কি তোমরা করতে পারবা, ঝামেলা মুক্ত থাকবে। তো এই 2 নিউটন বল আমরা দেখবো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণে ক্রিয়াশীল। বলো তো এইটা হচ্ছে 180, তাহলে এইটা যদি 30 হয় এইটুকু কি 60, তাহলে 180 সাথে যদি আরো 60 কি যোগ করা যায়, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত হয় বলো তো দেখি। আরো 60 মানে কত? 240 ডিগ্রি, তাই না? 180 প্লাস 60 240 ডিগ্রি। তাহলে এই 2 নিউটন বল এক্স অক্ষের দিকে একটা উপাংশ পাবে, সেটা হচ্ছে 2 cos 240 ডিগ্রি, আর ওয়াই অক্ষের দিকে 2 sin 240 ডিগ্রি। আশা করা যায় বোঝা গেছে। ওকে, এটাকে আমরা এখন আউট করে দিলাম। এবার দেখো তো এটা কিন্তু 30, তাহলে এটা দেখো টোটাল, এই টোটাল কোণটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 2 নিউটন বল কত কোণ উৎপন্ন করেছে? 270 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 cos 270 2 sin 270। ওকে, নেক্সট এবার খেয়াল করো তো, তাহলে এটা আমাদের জন্য ওকে হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি? শুধুমাত্র এই 2 নিউটন, তাই না? তাহলে এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কতটুকু বলো তো? আমি সব সময় বলেছি আমরা কি করছি, অ্যান্টি ক্লকওয়াইজ করছি, রাইট? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিয়েছি। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা 60, তাহলে 270 এর সাথে যদি 60 আরো অ্যাড করা যায় তাহলে কত হবে বলো তো? 330 ডিগ্রি, 330 ডিগ্রি, রাইট? তাহলে এই 2 নিউটন বল দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 330 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে তার দুইটা উপাংশ খুঁজে পাবো আমরা। তাহলে 2 cos 330 ডিগ্রি 2 sin 330 ডিগ্রি। এখন আমি তোমাদের কি করব? শক্ত করব। ওকে, কারণ গল্প একটা বলে নিয়েছি, গল্পের কার্যকারিতা তো আমি চাই। তাহলে খেয়াল করো, তোমরা যখন কি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা তখন এখানে তোমরা পাবা হচ্ছে বক্স 1 নিউটন, এখানে পাবা হচ্ছে বক্স 2 নিউটন, কারণ বক্স 1 বক্স 2 এর মধ্যে কোনো মান খুঁজে পাবা, ওইটা নিয়ে এসে fx আর fy কি এখানে বসিয়ে দাও, বক্স 1 স্কয়ার বক্স 2 স্কয়ার, তাহলে বক্স 3 নিউটন হচ্ছে आंसर। ক্লিয়ার? ওকে, 3 নিউটন নয়, মনে রেখো বক্স 3 মানে কি 3 নাম্বার বক্সের মধ্যে যা হবে সেটা। ওকে, এইটা পারো মানে কি পৃথিবীর অনেক অনেক প্রবলেম তুমি কি কমপ্লিট করতে পারবা ইনশাআল্লাহ। মানে এই রিলেটেড যা আসবে এখন পৃথিবীর সব পারবা, টেনশন নাই। ওকে, নেক্সট এবার খেয়াল করো एग्जांपल 4। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। হ্যাঁ, তো এখন কি হলো, এখান থেকে এই পর্যন্ত 5 নিউটন বল ক্রিয়াশীল হলো এক্স অক্ষের সাথে, ধরে নাও 60 ডিগ্রি কোণ করে। ওকে, অতঃপর এই বরাবর ক্রিয়াশীল হলো 3 নিউটন বল। এরপর এই বরাবর ক্রিয়াশীল হলো 2 নিউটন বল। অতঃপর এই বরাবর
4 নিউটন বল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলো। ওকে, এখন তোমাকে বলা হলো এই যে 1 2 3 4 চারটা বল ক্রিয়াশীল হয়েছে, এই চারটা বলের লব্ধি কত? লব্ধি এফ ধরে নিলাম, হোয়াট লব্ধি কত? পারা যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে। পারবা তো? কারণ থিম জানো মানে কি পৃথিবীর সবকিছু পারা যাবে। ডোন্ট বি ঘাবড়িফাইড, মানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ভাই যে কি ইংলিশ বললো, কোন ডিকশনারিতে খুঁজে আমি এই ইংলিশটা পাবো আর কি। আমার ডিকশনারি, ওকে ডিকশনারিতে খুঁজো, ঘাবড়িফাইডের কোনো ইংলিশ নাই, মানে অর্থ নেই, সরি। চলে আসি ভাই, খেয়াল করো আমরা এখানে কয়টা বল দেখতে পাচ্ছি বলো তো? 5 নিউটন, 3 নিউটন, 2 নিউটন, 4 নিউটন, তাই না? বলগুলো দেখতে পাচ্ছি। আমরা এর আগে যে থিমগুলো শিখেছি সেটা কি শিখেছি? আমরা এক্স অক্ষের সাথে কোণ তৈরি করে কি করব? উপাংশে বিভক্ত করব। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো। তাহলে এই যে দুইটা বল, এই দুইটা বল নিয়ে কিন্তু আমরা দুইটা উপাংশ পাবো। এদিকে এফ এক্স পাবো আর এদিকে হচ্ছে কি পাবো? এফ ওয়াই পাবো, তাই না? তাহলে বলগুলো দ্বারা অনুভূমিক বরাবর যে এফ এক্স, সেই এফ এক্স কত বলো তো? পারা যাবে। এফ ওয়াই বের করতে হবে, তারপরে এফ নির্ণয় করব কি দিয়ে? এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাই নাকি? আচ্ছা, তো এখন এলোমেলো গেছে তো, এই জন্য একটু কেমন কেমন লাগছে। তো কেমন কেমন জিনিস যতটা বাঁকা মনে হয় সেগুলো আরো বেশি সহজ কিন্তু তার মধ্যে। তো খেয়াল করো 5 নিউটন, এই 5 নিউটন এখান থেকে এই পর্যন্ত 5 নিউটন বল, 5 নিউটন বল এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো 5 cos 60 আর ওয়াই বরাবর 5 sin 60। শেষ। ওকে, আচ্ছা এবার আবার খেয়াল করো এই 3 নিউটন, দেখো এক্স অক্ষ যেদিকে 3 নিউটনও সেদিকে, তার মানে এক্স অক্ষের সাথে 3 নিউটন এই বলটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এর দুইটা উপাংশ 3 cos 0 3 sin 0। শেষ। ওকে, নেক্সট। এবার খেয়াল করো এই 2 নিউটন, দেখো তো এই বরাবর কিন্তু এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস, কিন্তু 2 নিউটন এদিকে ক্রিয়াশীল, তার মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে কি হবে? 2 cos 90 2 sin 90 কোণ উৎপন্ন হলো। ক্লিয়ার? ওকে, অতীব সহজ। ওই 4 নিউটন কি করেছে বলতো? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই বরাবর আর উলম্ব বরাবর তার উপাংশ পাবো 4 cos 30 4 sin 30। আবারও কি আগের কথা, বক্স 1 বক্স 2 আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে বক্স 3 নিউটন, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, অবশ্যই তোমরা কি করবা? আনসার বের করবা এবং ক্যালকুলেশন করবা। নেক্সট আমরা একটা ছবির ফ্রেম নিয়েছি, যেখানে ধরে নাও মোনালিসা। ওকে, লিওনার্দো ভিঞ্চির মোনালিসা। তো এখন তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে ছবি সহ এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার ওজন, আচ্ছা আমি এই বরাবর দিয়ে দিই, সরি। আচ্ছা, সুন্দর একটা কন্ডিশনের মাঝে আমি এলোমেলো অবস্থা করে দিলাম। টোটাল ওজনটা হচ্ছে 10 নিউটন। ওকে, এখন ঘটনা যেটা, এই ছবির ফ্রেমটা তুমি বাজার থেকে নিয়ে এসে কি করেছো? এখানে একটা পেরেক দেয়ালে টাঙিয়েছো, ওখানে এদিকে একটা সুতা বেঁধে দিয়েছো, সুতা দিয়ে এখানে বেঁধেছো, সুতা দিয়ে এখানে বেঁধেছো। ওকে, এদিকে 5 নিউটন বল ক্রিয়াশীল, এর সাথে 37 ডিগ্রি কোণ করে, এদিকে 5 নিউটন বল ক্রিয়াশীল, এটা এই ফ্রেমের এই বাহুর সাথে 37 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, এখন তোমাকে যেটা বলা হলো, তুমি যে এই যে 10 নিউটন ওজনের এই ফ্রেমটা তুমি যে ঝুলিয়ে দিয়েছো, এই ফ্রেমটা দেয়ালে ঝুলে থাকবে কি না। ওকে, তাহলে আমি এখানে লিখি ফ্রেমটি
দেয়ালে ঝুলে থাকবে কি, এটা বলা হলো তোমাকে, তাই না? তো দেখো তো, আমরা চেষ্টা করব ওকে রাখার জন্য, তাই না? তো থাকবে কখন বলতে পারো তোমরা? যখন নিম্নমুখী ওজন কোন একটা কিছু, দেখো এরকম এটা ঝুলে আছে, কারণ কি? কারণ নিচের দিকে বস্তুর যে ওজন আর উপরের দিকে যে আমি টেনে ধরে রেখেছি, এই যে টান, এই টান এবং ওজন সমান হওয়ার কারণে এই বস্তুটার উপর কি ভারসাম্য অবস্থা তৈরি হয়েছে, এই জন্য এটা স্থির অবস্থায় বা ঝুলে আছে, তাই না? ঠিক যদি কি এক সাইড বেশি হতো তাহলে কি, ওজন বেশি হলে কি নিম্নমুখী হতো, টান যদি বেশি হতো তাহলে কি ঊর্ধ্বমুখী হতো, রাইট? আচ্ছা, তাহলে আমরা দেখব এই যে ছবির ফ্রেম, এই ছবির ফ্রেমের ঊর্ধ্বমুখী যে টান বা ঊর্ধ্বমুখী যে বল, এই ঊর্ধ্বমুখী বল 10 নিউটন কি না, তাহলে আমরা সেখান থেকে আমাদের কমেন্টগুলো আনতে পারবো। ওকে, তো এখন খেয়াল করো তো, এই যে 5 নিউটন বল, এই 5 নিউটন বল এর সাথে কত কোণ উৎপন্ন করেছে? 37 ডিগ্রি। তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হবে কত বলতো? 5 cos 37, রাইট? কিন্তু এর একটা উপাংশ থাকবে উলম্ব বরাবর, দেখো তো 5 sin 37 ডিগ্রি, রাইট? ক্লিয়ার? এখন আবার খেয়াল করো, এই 5 নিউটন বল এর সাথে 37 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে যেটা হবে 5 cos 37 ডিগ্রি, এই বরাবর হবে হচ্ছে 5 sin 37 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন তোমরা খেয়াল করো ঘটনাটা কেমন। এই 5 sin, এই 5 cos 37, এই 5 cos 37 দেখো পরস্পর বিরুদ্ধে, বিপরীত দিকে, রাইট? কারণ এই দিকে ক্রিয়াশীল, এই বলটা দেখো কি এদিকে ক্রিয়াশীল, তাহলে এই cos উপাংশ দেখো ছবির উপর কোনো প্রভাব বিস্তার করে না। কেন করে না? কারণ পরস্পরকে কি করে দিবে? নিষ্ক্রিয় করে দিবে, ছবিটার উপর কোনো প্রভাব নেই। কিন্তু দেখো 5 sin 37, 5 sin 37 ঊর্ধ্বমুখী, তাই না? তার মানে কি ছবিটাকে, ফ্রেমটাকে উপরে টেনে ধরে আছে। তাহলে আমরা দেখব এই দুইটা 5 sin 37 কত, তাহলে আমরা কি লিখতে পারি? মোট উলম্ব উপাংশ। কত বলতো? মোট উলম্ব উপাংশ হচ্ছে 5 sin 37 ডিগ্রি, 5 sin 37 ডিগ্রি। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, মোটামুটি 37, আচ্ছা টোটাল প্রায় 6 নিউটন আসবে। ওকে, প্রায়। তো এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে বলতো ঝুলে থাকা সম্ভব কিনা? কারণ উলম্ব উপাংশ আমি যদি Fy, নিট Fy ধরি, তাহলে Fyটা দেখো কম কার তুলনায়? ওজনের তুলনায়। তাহলে অবশ্যই এটাকে ঝুলে রাখা সম্ভব নয়, অর্থাৎ নিচে ছিঁড়ে পড়ে যাবে, রাইট? ক্লিয়ার? আচ্ছা, সুতরাং আমরা এই টাইপের কোনো যদি প্রবলেম আসে ইনশাল্লাহ পারবো না? আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো ভালো করে ক্যালকুলেশন করবা এবং মনোযোগ দিয়ে, তাড়াহুড়ো করে নয়, মনোযোগ দিয়ে সুচারুভাবে, সুন্দরভাবে এই ক্যালকুলেশনগুলো ওকে করবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, সবার সুস্থ কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।